এই রোগটার কথা আমরা ভুলে গিয়েছিলাম। সেই ভুলে যাওয়া রোগে এখন বাংলাদেশের ৭৫০-র মতো শিশুর প্রাণ গেছে এখন পর্যন্ত। যে বাংলাদেশ টিকাদানের জন্য সারা বিশ্বে সুপরিচিত এবং বাংলাদেশের ধারাবাহিক সফল টিকা কার্যক্রমের জন্যই হামের মতো একটি অসুখ প্রায় নির্মূল হতে বসেছিল, সেই হামেই এবার ৭৫০ শিশুর জীবন চলে গেল। এর নেপথ্যে কি? আসলে ব্যাপার হচ্ছে কি, আমাদের নিয়মিত টিকাদান যেটা, সেটা যে হার্ড ইমিউনিটি অর্জন করতে হলে ৯ মাসে এবং ১৫ মাসে ৯৫ হওয়া দরকার, সেটা আমরা করতে পারতেছিলাম না বিগত কয়েক বছর থেকে। যার জন্য এই এমআর ক্যাম্পিংটা, হাম রুবেলার ক্যাম্পিংটা বিভিন্ন সময় হয়েছে। যেমন ২০০৫ সালে হয়েছে, ২০০৬ সালে হয়েছে, ২০১০ সালে হয়েছে, ২০১৪ সালে হয়েছে, ২০১৬, ১৭, ১৮ সালে যেসব এলাকাতে হাম হয়েছিল বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ, ন্যাশনাল লেভেলে না, আগে যেসব কথা বললাম সেসব জাতীয়ভাবে হয়েছে, কিন্তু পরে ১৬, ১৭, ১৮ এসব সাবন্যাশনাল লেভেল হয়েছে, এবং লাস্টে যেটা ২০২০-২১-২১ যেটা হলো। তো এই যে ইমিউনিটি গ্যাপ, যেটা ৯৫ যেটা আমরা পারতেছিলাম না, এই ইমিউনিটি গ্যাপটাকে কম করার জন্য মাঝে মাঝে এই এমআর ক্যাম্পিংটা হতো। তো বিগত সময় ২০২৫ সালে দেখা যাচ্ছে যে আমাদের নিয়মিত টিকাদান মাত্র ৫৯-এ চলে আসছিল, যেখানে ৯৫ হওয়ার কথা সেখানে ৫৯-এ আসছিল। হামে এখন পর্যন্ত ৭৫০-র বেশি শিশু মারা গেছে আর লক্ষাধিক শিশু আক্রান্ত হয়েছে। এটা সারা বিশ্বে একটি নজির স্থাপন করেছে। এটা বাংলাদেশের জন্য একটা খুব বড় ধরনের দুঃসংবাদ। আমরা জানলাম যে টিকায় বাংলাদেশের এই যে সাফল্য, সেই সাফল্যটা আসলে ধরে রাখা যায়নি। অন্তর্বর্তী সরকারের সময় টিকাদানে মারাত্মক গাফিলতি করা হয়, এই কথাটা শুধু আমরা গণমাধ্যম কর্মীরা বলছি না, বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বলছে ইউনিসেফের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো। না, এটা একটা মহামারী হয়েছে এবং অনাকাঙ্ক্ষিত মহামারী। ২০২৬ সালে আমাদের লক্ষ্য ছিল হামের এলিমিনেশন বা নির্মূল লক্ষ্যমাত্রা অর্জন। তো উল্টো হয়ে গেছে, যে সেটা তো নির্মূল লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছেই না, উল্টো আমাদের যে নিয়ন্ত্রণে ছিল হাম এতদিন ধরে, সেই নিয়ন্ত্রণ ছাড়িয়ে এটা একটা মহামারী আকারে দেখা দিয়েছে। এবং এটা মনুষ্য সৃষ্ট মহামারী বলা যায়। কারণ হলো যে আমাদের যে টিকা দেওয়ার হার, সেই টিকা দেওয়ার হার বা টিকা দেওয়াটা না হওয়ার ফলে আমাদের এই ব্যাপক হারে বাংলাদেশে হাম দেখা দিয়েছে। লক্ষাধিক শিশু আক্রান্ত, ৭৫০-র উপর মৃত্যু। এটা খুবই অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক এবং আমাদের মতো একটা উন্নয়নকামী দেশের জন্য এটা আঘাত, যে এটা বহু পরিবারের এবং আমাদের যে আয়ুষ্কাল আছে তার উপর একটা বড় আঘাত। এটা এবার যে টিকার ব্যাপক হারে প্রাদুর্ভাব হলো, সেটিকে রোধ করতে জনস্বাস্থ্যবিদেরা বারবারই বলছিলেন যে হামকে একটি মহামারী ঘোষণা করা এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার তাগিদ তারা দিয়েছিলেন, কিন্তু সরকার সেটাতে কর্ণপাত করেনি। তা না করার কারণেই এখন পর্যন্ত আমরা প্রায় প্রতিদিন হাজারের উপর সংক্রমণ দেখছি, গণটিকা দেওয়া শুরুর ২ মাসেরও বেশি সময় পরে। এটা জনস্বাস্থ্যের ইতিহাসেও অনেকটা বিরল ঘটনা। ভিটামিন এর টার্গেট আমরা করলাম ২,২৬,০০,০০০, সেখানে আমরা ভিটামিন এ দিলাম ২,২৩,০০,০০০-এর উপর, অর্থাৎ ৯৮.৬৭%, মানে ৯৯% মতন আমরা কিন্তু ভিটামিন দিয়ে দিছি। গ্রেট সাকসেস। একই টার্গেট দুটার, তাহলে এই ভিটামিন এর টার্গেটটাও আমাদের যেটা, সেটাও এমআর এর টার্গেট হওয়ার কথা। সেই হিসাবে হলে আমাদের দেখা যাচ্ছে, যেহেতু ১,৮৩,০০,০০০কে দিছি, আর আমাদের টার্গেট যদি ২,২৬,০০,০০০ হয়, সেই হিসাবে আমাদের ৮১% আমরা এই এমআর ক্যাম্পিংয়ে টিকার আওতায় নিয়ে আসতে পারছি। যেহেতু আমাদের ৯৫ হওয়ার কথা হার্ড ইমিউনিটি হলেই আপনার মিজেলস ট্রান্সমিশন বিস্তার, এটা রোধ হবে, মিজেলসে আক্রান্ত হবে না, মিজেলসে মৃত্যু হবে না। কিন্তু যেহেতু এই যে একটা ইমিউনিটি গ্যাপ হয়ে গেল, এটা আমাদের শিশুরা অবশ্যই একটা রিস্কে থাকলো। এই পরিস্থিতি থেকে উত্তরণে হার্ড ইমিউনিটির যে দরকারের প্রয়োজন ছিল, সেটি কিন্তু অর্জিত হচ্ছে না। হার্ড ইমিউনিটি মানে হলো গণপ্রতিরোধ। তার মানে হলো যে একটা এলাকায় যদি আমরা ৯৫% শিশুকে টিকা দিয়ে ফেলতে পারি, তাহলে ৫% শিশু যে বাদ থাকলো তাদের এই রোগটা হবে না। এটি হার্ড ইমিউনিটি। তার মানে হলো যে এই ৯৫টা বাচ্চা
যারা টিকা প্রাপ্ত তারা ওই 5টা বাচ্চার চারিদিকে একটা শিল্ড এর মতো তারা কাজ করবে। সুতরাং ভাইরাসটা ওই এলাকায় থাকলেও এই 5টা বাচ্চা আক্রান্ত হবে না। এইটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত একটা পদ্ধতি যে এক একটা রোগে এক এক সংখ্যক টিকার হার অর্জন করলে হার্ড ইমিউনিটি বা গণপ্রতিরোধ অর্জিত হয়, এবং এর বাইরে যে বাচ্চাগুলো বা যে লোকগুলো থাকে তাদের এই রোগটা হয় না। হাম অত্যন্ত ছোঁয়াচে একটা রোগ হামের ক্ষেত্রে, সেই জন্য হার্ড ইমিউনিটি অর্জন করা খুব কঠিন, এবং এটা 100-তে 95 ভাগ বাচ্চার অর্জনের লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে। এটা কঠিন, এবং সেই কারণে এবারে আমাদের এই যে বাচ্চা বাদ গিয়েছে এতগুলো, এবং সেই বাচ্চাগুলো বাদ যাওয়ার ফলে আমরা হার্ড ইমিউনিটি অর্জন করতে পারলাম না। তার ফলে আমাদের এই হামের মহামারীটা এতদিন, যেখানে টিকা দেওয়ার 15-20 দিন পরেই এটা কন্ট্রোলে আসার কথা, নিয়ন্ত্রণে আসার কথা, আর রোগী না হওয়ার কথা, তা কিছুতেই অর্জিত হচ্ছে না। তাহলে এখন কি করা দরকার, বিশেষজ্ঞরা কি বলেন? এখন করণীয় হলো যে এইটাকে রিভিউ করা দরকার। যেখান থেকে বাচ্চাগুলো আসতেছে এই হামের, সেই এলাকাগুলোতে সার্ভে করা দরকার যে প্রকৃতপক্ষে কত বাচ্চা বাদ গিয়েছে, কেন বাদ গিয়েছে, এবং তাদেরকে আমাদের যে টিকা কেন্দ্রগুলো আছে সেই টিকা কেন্দ্রগুলোতে এনে তাদের টিকা দেয়া, এবং পাশাপাশি এটা যেহেতু আরও কিছুদিন কন্টিনিউ করবে এইভাবে, এটা সহসা সমাধান হবে না হয়তোবা। তো সুতরাং যে বাচ্চাগুলো হাসপাতালে আসতেছে তাদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করে যাতে অন্তত আমরা মৃত্যুটা ঠেকাতে পারি, এই উদ্যোগ নেওয়া উচিত। যদি সম্ভব হয় 5 বছরের উপরেও তো মিজেলস আক্রান্ত হচ্ছে, বয়স্কদেরও তো হচ্ছে। এই বয়সটা যদি 10 বছর করা যায়, 10 বছরের নিচ পর্যন্ত যদি আমরা ভ্যাকসিন দিতে পারি, কারণ এই বয়সেই তো বেশি হচ্ছে, 6 মাস থেকে 10 বছরের নিচে, এর আওতায় যদি নিয়ে আসতে পারি তাহলে আমার মনে হয় ভালো হতো। প্লাস যারা ভ্যাকসিন পাইছে, যাদের ভ্যাকসিন দেওয়া হয়েছে, তাদের রক্ত নিয়ে যদি আমরা দেখতে পারি যে তাদের ভ্যাকসিন দেওয়ার পর ইমিউনিটিটা, রোগ প্রতিরোধ ব্যবস্থা হাম রুবেলার বিরুদ্ধে তৈরি হয়েছে কিনা, এবং যদি হয়েই থাকে এবং সেটা প্রোটেক্টিভ লেভেলে বিস্তার রোধ করার জন্য মিজেলসে আক্রান্তর বিরুদ্ধে কাজ করার বিরুদ্ধে যে একটা লেভেল আছে, সেটা আছে কিনা রক্ত পরীক্ষা করলে আমরা বুঝতে পারবো। এই পরিস্থিতি থেকে উত্তরণে এখন দরকার সরকারের সুচিন্তিত পরিকল্পনা এবং জনস্বাস্থ্য বিষয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা। এই দুইয়ের ঘাটতি আমরা আগেও দেখেছি, কিন্তু আগামীতে যদি একটি শিশুর প্রাণ যেন হানে না যায়, একটি শিশুর প্রাণও যেন হামে না যায়, একটি শিশুর মৃত্যুও যেন না হয়, সেই ব্যবস্থাকে নিশ্চিত করা সরকারের দায়িত্ব।